সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে মোহাম্মদ হাসান আলী, নির্বাহী পরিচালক, পল্লী বিকাশ কেন্দ্র। আমাদের সাথে আরও যে রয়েছে তিনি হলেন মোহাম্মদ মুর্শিদ আলম সরকার, নির্বাহী পরিচালক, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সংক্ষেপে পপির নির্বাহী পরিচালক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রতি দর্শক মণ্ডলী, আজকে আমরা যে কার্যক্রমটি দেখব সেটি হচ্ছে ভৈরবের পাদুকা শিল্প নিয়ে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পায়ের সুরক্ষার জন্য পাদুকা বা জুতার ব্যবহার প্রাচীনকাল থেকেই। আধুনিককালে শুধু পা রক্ষায় নয়, জুতা এখন পায়ের আরাম আর ফ্যাশনও বটে। আধুনিক রুচিশীল সব বয়সের মানুষের পায়ে নানা ফ্যাশনের জুতা লক্ষণীয়। আমাদের দেশের মানুষও নানা ডিজাইনের, নানা ফ্যাশনের জুতা ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই দিন দিন নিত্য নতুন ডিজাইনের জুতার চাহিদা বেড়েই চলেছে। আর এই জুতার চাহিদার একটি বড় অংশ মিটিয়ে আসছে রাজধানী ঢাকার অদূরে কিশোরগঞ্জের ভৈরব বাজার। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 2000 জুতার কারখানা রয়েছে। এই কারখানার বেশিরভাগই গড়ে উঠেছে পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায়। ফাহিম শুজ এমন একটি প্রতিষ্ঠান। মোহাম্মদ হাবিবুর রহমান তার স্ত্রী পারভিন সুলতানার মাধ্যমে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে এটি গড়ে তুলেছেন। প্রথম জীবনে হাবিবুর রহমান অন্যের কারখানায় জুতার কারিগর হিসেবে কাজ করতেন। তার কারখানায় নিজস্ব ডিজাইনের জুতা তৈরি হয়। জুতার ফর্মা তৈরি করে চামড়া, রাবার ও আনুষঙ্গিক জিনিস দিয়ে তিনি জুতা তৈরি করেন। তার কারখানায় প্রস্তুতকৃত জুতা মানের দিক দিয়ে উন্নত ও টেকসই হওয়ায় পাইকারি বাজারে বেশ সাড়া ফেলেছে। তার কারখানা থেকে মহাজনেরা পাইকারি দামে জুতা কিনে দোকানে বিক্রি করে তাকে যে দাম দেয় তা খুবই কম। তাই তিনি সিদ্ধান্ত নেন নিজেই দোকান দেবেন। তখন আবারও স্ত্রীর সাথে পরামর্শ করে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে বাজারের দোকান চালু করেন। এই দোকানে সে তার কারখানায় তৈরি জুতা পাইকারি বিক্রি করতে শুরু করেন। এখন তিনি নিজ দোকানে বেশিরভাগ সময় ব্যয় করলেও কারখানাও দেখাশোনা করেন। প্রথমত কারখানা চালাইছিলাম জুতার, পরবর্তী যখন আমার দোকান লাহার একটা সময় হয়েছে তখন আমি পল্লী বিকাশ সমিতির ফান্ডের থেকে 1 লাখ টাকা লইছি, লইয়া আমি দোকানটা লইলাম। কারখানার মতো আমি নিজে দেখাশোনা করি আর দোকানে বসি। দেখা গেছে আমার আরো সামনে লেনের অনেক বিরাট বেশি রং পর্দায় আমার লেনের দরকার। দেখা গেছে আমার প্রায় 1 লাখ টাকা নিছি, সামনে একটা আশা আছে যে আমি আরো 3 লাখ টাকা নিয়ে ব্যবসা বড় করে আমি চলাচলতি করব। আর ইদারিং আমি একটা বাড়িতে একটা বিল্ডিং বানছি, মূলত ওই বিল্ডিং বানছি। তাই ব্যবসা বাণিজ্য করে আমি আয়োন্নতির টাকা দিয়ে আমি একটা বিল্ডিং বানছি। বিল্ডিং বান্ধা মোটামুটি আমার 2 ছেলে 2 মেয়ে এর নামে আবার আমি একটা ডিপিএসও করছি ব্যাংকের মাধ্যমে একটা ডিপিএস করছি। তার এই আইন উন্নতি দিয়ে আর আপনারা পল্লী বিকাশ অফিস থেকে আরো আমার প্ল্যান আছে যে আমি আরো 2 থেকে 3 লাখ টাকা আমি লোন লয়ে আমি ব্যবসা বাণিজ্য করব। মোহাম্মদ হাবিবুর রহমানের সাধারণ জুতার কারিগর থেকে কারখানার স্বত্বাধিকারী হওয়া ও মিজান কমপ্লেক্সে পাইকারি দোকান চালানো কোনোভাবেই সম্ভব হতো না যদি পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাকে আর্থিকভাবে সহায়তা না করত। ভৈরব অঞ্চলের পাদুকা শিল্পের বিকাশে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে পুঁজি সরবরাহ করে দেশের পাদুকা শিল্প উন্নয়ন ও এর সাথে জড়িত জনগণের স্বাবলম্বী হতে বিশেষ ভূমিকা রেখে চলেছে। এই 15-20 বছর ধরে জুতার কাজ করে, এই কারখানায় কাজ করে প্রায় 1 বছর। মোটামুটি 300-400 টাকা রোজ পড়ে। 300-400 টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে খুব ভালোই আছে আল্লাহর রহমতে। আমরা অনেকদিন ধরে কাজ করতেছি, এই কাজে আমার দক্ষতা ভালো, কিন্তু আমরা আর্থিক অবস্থা লাগে আমরা কারখানা করতে পারতেছি না। আমার ইচ্ছা ছিল একটা কারখানা দেওয়ার জন্য। আমি যদি প্রায় এনজিও বা কোনো ব্যাংকের কোনো সহায়তা পাইতাম, তাদের কাছ থেকে আমি কিছু সহায়তা পাইলে আমি হয়তো নিজে একটা কারখানা দিতে পারতাম, আমি 10-20টা শ্রমিককে চালাতে পারতাম। আর আমাদের এখানে এখন পাইকারি হোলসেল দোকান হয়েছে অনেকগুলাই, কারণ কারখানার প্রয়োজন আছে, কারিগরের প্রয়োজন আছে, সব কিছুরই প্রয়োজন আছে। দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম মোহাম্মদ আজিজ এবং মোহাম্মদ শাহজাহানের মতো আরও অনেকেই ভৈরবে এই জুতা কারখানায় এগিয়ে আসবে এবং আমাদের সহযোগী সংস্থাগুলোর অর্থায়নের মাধ্যমে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, এই কামনা আমরা করব। জনাব হাবিবুর রহমান একদিন জুতার শ্রমিক ছিলেন, আজকে সে
শুধু একটি জুতার কারখানার মালিকই নয়, একটি দোকানেরও মালিক। আমি প্রথম প্রশ্ন করব জনাব মুর্শিদ আলম সরকারের কাছে, যে এই যে ভৈরবে যে জুতার শিল্পটা আরম্ভ হলো, এটা আসলে তার তো একটা পটভূমি রয়েছে, একটু যদি অনুগ্রহপূর্বক সেই পটভূমিটা আপনাদেরকে বলেন। পাকিস্তান এবং ভারত যখন একত্রে ছিল, আমরা যখন ভারত উপমহাদেশ, হ্যাঁ ভারত উপমহাদেশ, তখন কলকাতাতে ভৈরব এলাকার মাত্র 5-6 জন লোক কলকাতায় এই জুতার ফ্যাক্টরিতে কাজ করতেন এবং তারা ওখানে কাজ শেষে আবার ফ্যাক্টরিও ওখানে দেন। যখন পাকিস্তান এবং ভারত ভাগ হলো, আমরা পূর্ব পাকিস্তানে চলে আসলাম, তখন তারা ওখান থেকে আবার ঢাকায় এসে এই জুতার কারখানা প্রতিষ্ঠা করে। 1992 সনে পপি যখন দেখলো যে এটার একটা সম্ভাবনা আছে অনেক বেশি, সেই জন্য আমরা 200 মহিলাকে যাদের ফ্যামিলি ঢাকা কাজ করে, আমরা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করি, যেটা ছিল 1 বছর। এভাবে 1 বছর চলার পরে তারা আমাদের কাছে পুঁজি চাইলো। যেহেতু ওনারা নারী, সেই জন্য আমরা আফার উইমেন, সোল উইমেন এইভাবে ভাগ করে 5 জন 10 জন করে 15টা ফ্যাক্টরির জন্য আমরা পুঁজি দিই। সেই পুঁজি দেওয়ার পরে দেখা গেল 2টা ফ্যাক্টরি ফেল করলো, বাকি 13টা ফ্যাক্টরি খুব ভালো করলো। তখন তাদের স্বামীরা মনে করলো যে ঢাকা তো আমাদের এই কাজটা করে লাভ কি, তারা যেহেতু ওখানে এটা করতে পারছে, সেই জন্য পর্যায়ক্রমে আস্তে আস্তে তারাও গ্রামের দিকে চলে আসলো। যখন পল্লী বিদ্যুৎ গ্রামে গেল এবং পল্লী বিদ্যুতের ওখানে বিস্তার লাভ করলো, তখন যেহেতু ইলেকট্রিক ফ্যাসিলিটি আছে, সেই জন্য তারা আস্তে আস্তে সেখানে কারখানাগুলো প্রতিষ্ঠিত হতে থাকলো। তো যার পরিপ্রেক্ষিতে আমরা দেখা গেল যে পর্যায়ক্রমে আমাদের কাছে পুঁজি চাওয়া শুরু করলো। সেই সময় আমরা পিকেএসএফেরও আমরা পার্টনার হয়েছি 93 থেকে। তখন এটার কিছু অংশ আমরা জুতার ফ্যাক্টরি মালিকদেরকে লোন দেওয়া শুরু করলাম। এইভাবে 200 ফ্যাক্টরিতে আমরা প্রশিক্ষণ দিয়ে আরম্ভ করলেন, পুঁজি দিয়ে সেটার সমাপ্তি ঘটলো আর কি। আমি জনাব হাসান সাহেব আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থা বলতে হয় যে বিশাল প্রসার ঘটছে এখানে ফ্যাক্টরি এবং হোলসেল বিজনেসটা এই ইয়েতে। এবং আমরা যেটা দেখছি যে ঢাকায় যারা কাজ করতেছিলেন বা যাদের ফ্যাক্টরি ছিল, তারাও পর্যায়ক্রমে শিফট করতেছে এখানে। আরেকটা বিষয় কি এখানে বলা উচিত হবে কিনা, যে এই ভৈরবের যোগাযোগ ব্যবস্থা, তার নৌপথ বলেন, রেলপথ, সড়ক পথ, সব দিক থেকে একটা অ্যাডভান্টেজ আছে আর কি। আরেকটা হলো যে এখানে অ্যাভেলেবল শ্রমিক পাওয়া যায় ফ্যাক্টরি করার জন্য। তারপর যোগাযোগ ব্যবস্থা তো আপনি উল্লেখ করেছেন, এবং শুধু এইটা না, কাঁচামাল হিসাবে যেসব জিনিস দরকার তাদের কাঁচামাল কিছুই এখন ভৈরবে পাওয়া যায়। এটার পিছনে একটা হিস্টোরি আছে কাঁচামালের। জি, আচ্ছা, এটা দেখা গেল প্রথম যখন আমরা সহযোগিতা শুরু করলাম, তখন ফ্যাক্টরি মালিকরা বললো তো আমাদের তো মাল আনতে হয় ঢাকা থেকে। তখন কিছু লোকরা আমরা উদ্বুদ্ধ করলাম যে আপনারা কাঁচামাল বিক্রি করার জন্য, দোকানের জন্য আমাদের কাছ থেকে পুঁজি নেন। তখন দেখা গেল 3-4 জন উদ্যোগী হয়ে 3টা প্রথম শুরু করে। তারপর থেকে ওদের আর বাইরে যেতে হয় না, ঢাকা যেতে হয় না। তারপর শুরু হলো আস্তে আস্তে র মেটেরিয়ালসের দোকানের আলাদা একটি শ্রেণী তৈরি হয়ে গেল, যারা শুধু কাঁচামাল সাপ্লাই আরম্ভ করলো। শুধু এটা না, ব্যবসাও প্রসার ঘটছে অনেক। র মেটেরিয়াল হলো, সাথে সাথে আবার জুতার ফ্যাক্টরি হলো। এখন প্রশ্ন হলো কিভাবে এটাকে বাজারজাত করবে। তখন কিছু লোককে আবার বাজারজাত করানোর জন্য পুঁজি দেওয়া হলো। তারা আবার এটা চিটাগং, ঢাকা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায়, এখন বোধহয় বাংলাদেশে এমন সারা বাংলাদেশে এখান থেকে এখন পাইকারি জুতা বিক্রি হচ্ছে এখানে, এবং সারা বাংলাদেশেই যাচ্ছে এখন। ভৈরব উপজেলায় 7টি ইউনিয়ন রয়েছে, ভৈরব পৌরসভা আছে। এটা কি শুধু পৌরসভায় বিস্তৃত না হয়ে গ্রাম পর্যায়ে তো এটা বিস্তৃত? বিশেষ করে কালিকা প্রসাদ, শিবপুর এবং এটা ইউনিয়নের কথা বলছেন? জি জি, এইসব এরিয়াতে বেশিরভাগ ফ্যাক্টরি, প্রায় 22,000 ফ্যাক্টরি রয়েছে এখানে, এবং পরিবার ভিত্তিক ফ্যাক্টরি অনেক আছে। আমরা জানতে পেরেছি প্রায় 20,000 পরিবার এটার সাথে সম্পৃক্ত। ঠিক, আরো বেশি, এই সংখ্যা আরো অনেক বেশি হবে, কমপক্ষে হবে 20,000। আচ্ছা, এই যে ফ্যাক্টরিতে যারা কাজ করে, এটা কি মানে তো শ্রমিকও রয়েছে, তাই না? এটা তাদের অনুপাতটি পুরুষ এবং মহিলা, এটা কি আমরা যেটা জানতে পেরেছি পুরুষের আধিক্যটা সেখানে বেশি, প্রায় 90%। এইটার কারণটা কি আসলে? এইটার কারণটা হলো যে প্রথমত গ্রাম বাংলায় কিন্তু জুতার কাজটাকে আগে মুসলমানরা এবং ভালো ফ্যামিলি করবে, এটার কিন্তু ছিল না। এই ধারণাটা ছিল একটু অন্যরকম, জানা এটা তো অন্য একটা শ্রেণী করবে। তো সেখান থেকে দেখা গেল যে যখন পুরুষ শ্রমিকরা কাজ করতে শুরু করে,
তো মেয়েরাও কাজ করে, যেহেতু জুতার ফ্যাক্টরিতে রাত্রেবেলা ছেলেরা এবং পুরুষরা রাত্রেবেলা ঘুমাইতে হয়, তারা সারা রাত কাজ করে। এজন্য মেয়েদের ওখানে সারা রাত কাজ করা একটুখানি সেফটি নেটের ব্যাপার, যার পরিপ্রেক্ষিতে মেয়েরা কাজ করে ঘরের ভিতরে এবং তার ফ্যামিলি ভিত্তিক যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে, সেই জন্য এই সংখ্যা দিক থেকে পার্সেন্টেজে তারা কমে আসছে। এই কারখানাগুলোর ওনারশিপ প্যাটার্নটা কিরকম? এটা কি আসলে শুধু নিজেদের ওনারশিপ নাকি কোনো পার্টনারশিপ? বেশিরভাগই ব্যক্তি মালিকাধীন। আপনি জেনে একটু খুশি হবেন যে অনেক ফ্যাক্টরির মালিক কিন্তু নারীরা। আমরা এর আগে যে অনুষ্ঠানগুলি করেছি সেখানে একটা থ্রেট হিসাবে দেখা দিয়েছে যে তাদের কারখানাগুলো ভাড়ায় জায়গায় অবস্থিত, সুতরাং এই প্রতিনিয়ত ভাড়াগুলো বাড়তে থাকে, প্রোডাকশন কস্টের উপর একটা চাপ পড়ে। এখানে কি ওই এই সমস্যাটা রয়েছে? এখানে একটা সুবিধা আছে যে আপনি দেখবেন কিছু কিছু গ্রামে তার ঘরের বসত ঘরের অর্ধেকটাতে ফ্যাক্টরি আর অর্ধেকটায় তারা বসবাস করে, বিদেশের মতন একটা। এমন অনেক আছে, যেমন নেপালে যেমন দেখা যায় যে তার ঘরের সাথে মুদির দোকান, ফিলিপাইনে দেখা যাচ্ছে, ভিয়েতনামে দেখা যাচ্ছে, এটা ওখানেও আছে। আচ্ছা, আমরা এই বিষয়টা আবার আলোচনা করব। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতি যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম যে এই যে জুতার কারখানাগুলো, সেখানে এগুলি কোথায় অবস্থিত, অর্থাৎ এগুলো কি তাদের নিজস্ব জায়গায় অবস্থিত নাকি তারা ভাড়ায় এই কারখানাগুলো চালাচ্ছে? জনাব মুর্শিদ সাহেব, এটা অত্যন্ত খুশির ব্যাপার যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার নিজস্ব বসত বাটিতে তারা নিজেরা ফ্যাক্টরি স্থাপন করছে, আর কিছু কিছু ক্ষেত্রে যাদের এই অবস্থানটা নেই তারা আবার সুবিধাজনক জায়গায়, যেখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, বিদ্যুৎ ফ্যাসিলিটি ভালো, সেখানে ভাড়ায় তারা এই কাজকর্মগুলো চালাচ্ছে। শ্রমিকদের বেতনের বিষয়টা, বেতনের ব্যাপারটা হলো তারা কেউ যারা ভালো শ্রমিক তারা 500 থেকে 1000 পায় ডেলি, আবার কেউ 200 থেকে 300 টাকা, কেউ 200 টাকা। এই শ্রমিকরা আসলে কি ওই আশেপাশের এলাকার নাকি এরা বাইরে থেকে আসে? আশেপাশের এলাকা। আর যদি এইটার কি কোনো মৌসুম আছে, এই যে জুতা তৈরি কোনো মৌসুম? অবশ্যই মৌসুম আছে। রোজার 1 মাস আগে এবং পুরা রোজার মাস, এটা ছিল তাদের, এটা হলো তাদের সবচেয়ে বড় মৌসুম। এখানে রাত দিন 24 ঘন্টা কাজ হয়। রোজার পরে আসে পূজা এবং হলো আমাদের যে কুরবানি ঈদ, আচ্ছা, সেটা সেই ক্ষেত্রে কিছুটা কমে আসে, কিন্তু রোজার 2 মাস হলো সবচেয়ে বেশি। তার মানে অবসরের সময় নাই তাদের? আছে কি অবসরের সময় আছে, যেমন বর্ষাকালে কিছুটা কমে আসে, কিন্তু যাদের কোয়ালিটি জুতা তৈরি করে তাদের সারা বছরই ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিধা থাকে। কোয়ালিটিগুলো তারা কারা মেইনটেইন করে? তারা নিজেরাই? যে প্রতিষ্ঠান ওখানে অর্ডার দেয় তারা তাদের কোয়ালিটি মেইনটেইনের জন্য লোক রাখে, তারা সেই কোয়ালিটি তারা মেইনটেইন করে। আবার ফ্যাক্টরিতে তারা নিজস্ব লোক আছে যে কোয়ালিটি মেইনটেইন করে। এটা আরেকটু খুশির ব্যাপার যে বিদেশেও কিন্তু রপ্তানি হচ্ছে। আমি নাম বলছি না, বিশেষ দু একটা বড় প্রতিষ্ঠান তারা এই জুতাগুলা তাদের শিল মেরে বিদেশেও রপ্তানি করছে। আমি একটু বলি, রপ্তানির ক্ষেত্রে বিশাল সুযোগ আছে ওইখানে, যেহেতু এখন আপনার শক্তিশালী একটা শ্রমিক শ্রেণী গড়ে উঠছে ওইখানে, দক্ষ, এবং অনেক ডিজাইনেরও সমাবেশ ঘটছে। এখন ডিজাইনের ক্ষেত্রে যদি একটা সমন্বিত প্রয়াস নেওয়া যায়, এবং বিশেষ করে এক্সপোর্টে, আমার মনে হয় এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অলরেডি বোধহয় কাজ করছেন। এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু বিশাল সম্ভাবনা এখনও আমাদের এখানে রয়ে গেছে, এটা টোটালি এক্সপ্লোর হয়নি। তো এটা যদি করা যায় তা বৈদেশিক মুদ্রার আয় যেমন বাড়বে আমাদের দেশে, যেহেতু এই পটেনশিয়ালটা এখন হয়ে গেছে আমাদের, পাশাপাশি কিন্তু আপনার যারা এইসব ফ্যাক্টরিগুলি পরিচালনা করছেন তাদের আয়ও বেড়ে যাবে, তাদেরও সুযোগ বেড়ে যাবে। তখন কি জুতাগুলো এক্সপোর্ট হবে ভৈরবের জুতা নামে, নাকি ওই যে আমাদের যে এটা ডিপেন্ড করে আমরা কিভাবে এটা করব। কিন্তু এই সুযোগটা যদি ওইখানে নেওয়া যায় তাহলে কিন্তু আপনার জিডিপিতেও এইটার একটা বড় ভালো একটা কন্ট্রিবিউশন হবে, অনেক বিদেশি অর্থ সাশ্রয় হবে, বৈদেশিক মুদ্রা আসবে আমাদের, এবং পাশাপাশি যেসব শ্রমিক এর পিছনে কাজ করছেন তাদেরও জীবন মান অনেক উন্নত হবে। আমরা যদি প্রতিবেদনের দিকে তাকাই তাহলে দেখব যে ওখানে যারা কারিগর হিসেবে কাজ করছে প্রত্যেকেরই স্বপ্ন হচ্ছে যে একটি কারখানার মালিক হওয়া। আমরা যেটা জানি ওখানে আপনাদের অর্থায়নের পরিমাণ তত বেশি না। যদি আমি বিনিয়োগের কথা চিন্তা করি তাহলে এই কারখানাগুলোতে প্রায়
মানে 90% অর্থই তারা নিজেরাই বিনিয়োগ করে, জি। 10% অর্থ আসে আপনাদের কাছ থেকে। এটা এই চিত্র কেন? আচ্ছা, এখানে একটা সুবিধা আছে, আমি এর আগে বলে নিচ্ছি, যেহেতু জনসংখ্যা বাড়ছে সাথে সাথে পায়ের সংখ্যাও বাড়ছে এবং জুতার ডিমান্ডও বাড়ছে একই সাথে। আর এই যে আপনি ইয়ার ব্যবধানটা বললেন যে আমরা যে যোগান দিচ্ছি সেখানে তার চাহিদা অনুসারে অনেক কম, এটা অবশ্যই। কিন্তু জুতার ফ্যাক্টরিতে এবং জুতার কর্মকাণ্ডে একটা সুবিধা আছে, আপনি সব কিছুই বাকিতে পারবেন, যার পরিপ্রেক্ষিতে কোনো রকম একটা ফ্যাক্টরি দেওয়ার পরে সেই মেটেরিয়ালগুলো বাকিতে আনে, আচ্ছা, ওই মেটেরিয়ালগুলো আবার অন্যজনের কাছ কিন্তু থেকে যে বাকিতে ম্যাটেরিয়াল আনে। কিনে সে টাকা পায় কোথায়? সে তো আর বাকিতে আনতে পারে না। এটা হলো যারা বড় ব্যবসায়ী ব্যবসায়ী তাদের তারা কাছ থেকে afford আনছে, করে এটা। তাদের কাছ থেকে আনে। তাদের কাছ তো এখানে একটু অসুবিধা আছে যে ওই বাকিতে যে ম্যাটেরিয়াল গুলো আনে সেখানে একটু লাভের পার্সেন্টেজ বেশি থাকে, দামের পার্থক্য। ওই যার পরিপ্রেক্ষিতে তারা একটু ক্ষতিগ্রস্ত হয়। জি, production cost কিন্তু এ গিয়ে আপনি এটা effect বাকিতে চালাতে পারবেন। তা আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু পিকেএসএফ বাংলাদেশে একটা বড় প্রতিষ্ঠান যার 200-র উপরে আমাদের বেসরকারি সংস্থাকে সহযোগিতা করছে উন্নয়নে, এখানে বোধহয় আরেকটু যদি সহযোগিতার হাত আর একটু প্রসারিত করা যায় তাহলে আমরাও জনগণের পাশে দাঁড়াতে একটু সক্ষম খুলে হব। বলুন কিভাবে, কিরকম, কি হ্যাঁ, ধরনের? যেমন এই শু ফ্যাক্টরির উপরে যদি আমরা বিশেষ করে এখানে বড় একটা মার্কেট প্রতিষ্ঠা করা এবং একটা চেইন ব্যবসা সৃষ্টি করার জন্য যে পুঁজি লাগে, ভ্যালু চেইন, সেই পুঁজিটা যদি আমরা পিকেএসএফ থেকে পাই তাহলে এখানে ইনভেস্ট করা খুব সহজ হবে এবং এখানে একটা বিশাল কর্মযোগ্য সৃষ্টি হবে। পিকেএসএফ আরেকটা কাজ করতে পারে, যেমন আমরা দেখেছি কয়েকটা বাংলাদেশি প্রতিষ্ঠানেও যে ইটালি থেকে তারা বিশেষজ্ঞ নিয়ে আসছিলেন ডিজাইনের ক্ষেত্রে চেঞ্জ করার জন্য, তারপর তাদের স্কিল এনহ্যান্স করার জন্য, তাদের ফিনিশ প্রোডাক্টটা যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সেটা নিশ্চিত করার জন্য। তো এইসব ক্ষেত্রে পিকেএসএফের যেহেতু আন্তর্জাতিক একটা যোগাযোগ আছে, তো ওই যোগাযোগের মাধ্যমে এই সাপোর্টগুলিও যদি ওইখানে দেওয়া যায়, অর্থায়নের বাইরেও তারা কিন্তু অনেক ডেভেলপ করতে পারবে এইসবের ক্ষেত্রে। আরেকটা হলো এক্সপোর্টের লিঙ্কেজ করে দেওয়া আর কি। আচ্ছা, শিশু শ্রমিকের কি আপনার ব্যবহার হয় কিনা? আমি বলতে পারি যেটা যে এই আমরা যখন এই পাদুকা শিল্প প্রসারের জন্য দুটি প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা দিতে থাকি, তখন দেখা গেল যে এই পাদুকা শিল্পের প্রসার ঘটতে থাকে। তো এটার আমি পজিটিভ নেগেটিভ বলছি না, কিন্তু কনসিকুয়েন্স হিসাবে শিশু শ্রমটা বেড়ে যায়। আচ্ছা, কারণ প্রত্যেকটা ফ্যামিলি থেকে দেখা যায় যে শিশুরা এখানে কাজ করতে মা বাবারা ওখানে পাঠায়, কারণ হলো এখানে আর্থিক বেনিফিট রয়েছে, বেনিফিটটা অনেক বেশি। এটার উদাহরণ হলো আমাদের কিছু 16টা প্রাইমারি স্কুল ছিল ওইখানে আমাদের পরিচালিত, তো সেখান থেকে দেখা গেল বিশেষ সিজনে ড্রপ আউট হয়ে যাচ্ছে, উপস্থিত কমে যায়। তো যার পরে আমরা তখন রিসার্চ করে দেখলাম, সার্ভে করে দেখলাম তারা কোথায় যাচ্ছে, ওরা ফ্যাক্টরিতে কাজ করছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আবার ওই প্রোগ্রামটা রেখে আরেকটা প্রোগ্রাম এখানে শুরু করেছি শিশুদের রাইটসের উপরে। এখানে কি যে একটা সলিউশন গ্যাস তৈরি হয় কিনা, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? নিশ্চয়ই ক্ষতিকর। এটা এখানে একটু আমি উদাহরণ দেই, এটা আমরা যে ধরনের কাজ করছি, এই গ্লুটাকে হাতে লাগানোর ফলে তার আস্তে আস্তে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। যখন কাজ না থাকে তখন পলিথিনের ভিতরে এই গ্লুটা দিয়ে নাকে টান দিচ্ছে এই ইয়াটা নেওয়ার জন্য, মাদকতার জন্য। যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কাজ শুরু করেছি যাতে এটা না হয়, এবং এখান থেকে অলরেডি আমরা 500 শিশু শ্রমিককে রিলিজ করে আমরা আমাদের স্কুলে নিয়ে আসছি এবং 150-র মতো ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি। তো আমাদের টার্গেট হলো যে টোটাল শিশু শ্রম এবং সাথে সাথে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যগুলো। আমাদের অনেক রকম সামাজিক কার্যক্রমও আছে, যেমন প্যারেন্টসদেরকেও বোঝানো আর কি যে এই করে, কারণ এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবাই জানি যে আর্থিক কারণেই তারা বাধ্য হয়। সুতরাং অল্টারনেটিভ প্রোগ্রাম যদি আমরা ওইখানে না নেই তাহলে এটা আমরা যতই বলি কিন্তু থামানো যাবে না। তো মোর্শেদ সাহেব যেমন বললেন যে ওইখানে স্কুল প্রোগ্রাম, কিন্তু স্কুল প্রোগ্রামে সমস্যা দেখি যে একটা নির্দিষ্ট সময়ে তারা ওই কাজের জন্যই উদ্বুদ্ধ হয় স্কুলের চেয়ে। তো এইটার জন্য বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম আমরা চালাচ্ছি এবং প্যারেন্টসদের সচেতনতা অনেক বেড়েছে, এটা কোনো সন্দেহ নাই, এবং প্রতিটা প্যারেন্টসই চাচ্ছে যে তাদের বাচ্চারা লেখাপড়া শিখুক। আরেকটা বিষয়, এটা কি আপনারা ভেবে দেখেছেন কিনা, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে যারা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠলো তাদের যে কমিউনিকেশন স্কিল, অর্থাৎ
বায়ারদের সাথে, সেটা কোনো দুর্বলতা পরিলক্ষিত হয়েছে কিনা? এখানে যে ধরনের বায়ার আসছে তারা কিন্তু এখন কিন্তু তারা তাদের প্রোডাক্টগুলো নিয়ে বাইরে যেতে হয় না, সরাসরি সিলেট থেকে আসতেছে, পাইকাররা ব্রাহ্মণবাড়িয়া চলে থেকে আসে। আসতেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। একটু সমস্যা হলো যেহেতু তারা বাকিতে মেটেরিয়াল কিনে সেটা পরিশোধের জন্য তাগিদ থাকে, তখন বায়ারদের সাথে বেশি বার্গেন করতে পারে না। এই জন্য যদি সেলটা না হয় তাহলে তারা এখানে আচ্ছা, তার মানে আবার পুঁজি সরবরাহের বিষয়টা একটু সামনে লাগবে। চলে আসছে। জি, পুঁজি সরবরাহের বিষয়টা আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হয়। ভবিষ্যতে এই শিল্প নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সহায়তা অব্যাহত থাকবে সে কামনা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশগ্রহণের জন্য। সুধী দর্শক মণ্ডলী, আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা এমন একটি শিল্প সম্পর্কে আলোচনা করলাম, ভৈরবের পাদুকা শিল্প, যেটা আসলে 1930 সাল থেকে এটির বিস্তৃতি ঘটেছে, এবং সর্বোপরি যেটা শুনলাম যে 1985 সালের পরে এটার বিস্তৃতি ঘটার প্রক্রিয়াটা আরও বেশিভাবে অনুধাবিত হয়েছে। শুধু দর্শক মণ্ডলী, যে শিল্পে প্রায় 22,000 পরিবার জড়িত, যেখানে প্রায় 20,000 কারখানা রয়েছে ছোট বড়, এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, এটি আর এখন অবহেলা থাকা ঠিক হবে না। সংশ্লিষ্ট যারা আছেন সবাই এই বিষয়টা, এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের তরফ থেকে যে ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত হবে সেটা আমরা করব বলে বিশ্বাস রাখি। আমাদের এই অনুষ্ঠান আবার দেখবেন সে কামনায় আজকে শেষ করছি।